নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব এমন একজন লেখকের গল্প, যিনি আমাদের কাছে কবি হিসাবে খুবই জনপ্রিয়। কিন্তু তার গল্প কোনো অংশে তার কবিতার থেকে কম নয়। চলুন আজকে শুনে নিই জীবনানন্দ দাশের লেখা গল্প চাকরি নেই। ভোর হয়ে গেছে, স্টিমার চলছিল। কাল বিকালেও সুকুমার কলকাতায় ছিল, কিন্তু আজ ভোরে কলকাতার গঙ্গা থেকে ঢের চওড়া, ঢের নির্জন এই নদীর ভেতর থেকে যে পৃথিবী দেখা যাচ্ছিল, তাও কি বাংলাদেশ? বাংলাদেশ, বাংলাদেশের একেবারে হৃদয়ের ভেতর এসে পড়েছে সে। হয়তো সুন্দরবন কাছে কোথাও হবে। স্টিমারের গতি সেদিকে নয়। নদী ক্রমে ক্রমে আরও ঢের বড় হয়ে যাচ্ছে। আঁকা আরও পরিষ্কার। নদীর ডান কিনার দিয়ে পার ঘেঁষে স্টিমার চলছে। সাদা পাল তুলে একটা শান্ত নৌকার মতো যেন এই স্টিমার, এই গতি। নদীর জল কেমন গভীর সান্ত্বনাময়। নদীর পথে স্টিমারের এই একঘেয়ে চলাফেরায় ঢের দেখেছিল সুকুমার। কিন্তু তবু এই নদীগুলো, এই স্টিমার প্রতিবারই তাকে নতুন আবিষ্কারের জন্য অপেক্ষা করতে বলত। আবিষ্কারের শেষ হয়নি আজও। ভোর না হতে স্টিমারের মুখের কাছে এসে বসেছে সুকুমার। গরমের দিন, কোথাও কুয়াশা নেই। উঁচু পথ দিয়ে একটা দুটো টিয়া উড়ে যাচ্ছে। এক চমকে ছেলেবেলার এক মুহূর্ত হৃদয়কে পেয়ে বসেছে যেন। যতদিন এই নদী, আকাশ, পাখিগুলো রয়েছে, হৃদয়ে জড়ার কোনো জায়গা নেই। দুধারে সবুজ মাঠ অনেক দূরে চলে গিয়েছে। ভোরের ছাগল, গরু, মহিষগুলো পাথরের মতো মনে হচ্ছিল। নদীর জল এখন ঢের ঠান্ডা ঠান্ডা। ননির মতো নরম আলোর ভেতরে নরম ধূসর অবিস্মরণীয় জল ও রৌদ্রের তৈরি মূর্তির মতো নদী এখানে হৃদয়কে এমন স্থির করে দিয়েছে। স্টিমারের ডেক থেকে যেদিকে তাকানো যায়, সেইখানেই এই নদী, এই নিশ্চেষ্টা, নিশ্চেষ্ট সৌন্দর্য অবসাদ। ছায়া ছায়া মেঘের ওপারে সূর্য আজ আর ইস্পাতের মতো কঠিন কিছু নয়। চিতার ছালের মতো উজ্জ্বল, সুন্দর, অবর্ণনীয় জিনিস সে। এই মেঘগুলো এক রাশ রাজহাঁসের ডানার রোমের মতো দুলে দুলে সূর্যকে ঘিরে রেখেছে, তাকে শান্ত করে রেখেছে। আলো, নদী, মাঠ, আকাশকে এমন নরম করে তুলেছে। অনেকক্ষণ ধরে ডেকের মুখে বসে রয়েছে সুকুমার। এই স্টিমারে চড়ে দেশের দিকে অনেকবার সে গেছে। প্রতিবারই ভোরের বেলা এমনি করে এই একই জায়গায় এসে বসেছে। চারিদিককার বন, মাঠ, গভীর ইন্ডিগো নীল আকাশকে আস্বাদ করেছে সে। উজ্জ্বল রোদের ভেতর নদীর জলে এক একটা মাছ লাফিয়ে উঠছে, উঠছে যেন। এমনি মাছ হওয়া যদি যেত। সবুজ পাখনা মেলে অসীম নীলের ব্যাকগ্রাউন্ডে একটা টিয়া পাখির জীবন, কি চমৎকার! এইসব দু চার মুহূর্তের আকাঙ্ক্ষা ও হতাশার ভেতর আজকের ভোরের বিষণ্ণ তৃপ্তি আটকে রেখেছে সুকুমারকে। এক আধ ঘন্টার ভেতরই এই নদী, মাঠ, আকাশ মিলিয়ে যাবে সব। তারপর দু একখানা টিনের আটচালা, কয়েকটি প্রাণী, তাদের নিয়ে সে কি করবে? কেনই বা সেদিকে যাচ্ছে সে?
কলকাতায় থাকার সামর্থ্য নেই সুকুমারের। একটা টিউশন কিছুদিন তাকে খোরাক দিচ্ছিল। নদীর পথে তার বেড়াবার মতো বিলাসিতার থেকে জীবন তার অনেক দূরে। দূরের থেকে ক্যাম্প দেখা যাচ্ছে। দেশে 2-3 বছর ধরে খুব বসন্ত লাগছে। এইখানে রোগী এনে রাখা হয়। স্টিমার চলেছে। কতগুলো স্টিমারের চোঙা দেখা যাচ্ছে দূরের থেকে। নদী এখানে স্টিমারের ডিপোর ভিতর দিয়ে চলে যাচ্ছে। এক একটা স্টিমারের নাম পেঙ্গুইন কিংবা আফ্রিদি কিংবা চিতা। রোদ উজ্জ্বল স্টিমারের মাছ তুলে চিল উঠছে। আকাশ গভীর নীল। জীবন কেমন একটা দৃঢ়তার জন্য অপেক্ষা করছে যেন এখানে। বুকের ভেতর জীবনের দৃঢ় সৌন্দর্য কোমল হয়ে পড়ছে তবু। ধোঁয়ায় কয়লায় মেরে যাচ্ছে, রাস্তার সুরকিতে গুলিয়ে যাচ্ছে। সুকুমার মোড় নামিয়ে দাঁড়াতেই মা খুকিকে নিয়ে এলো। 1 বছর আগে মেয়েটিকে দেখে গিয়েছিল সুকুমার। আজও সে যেন তেমনই আছে, বড় হয়নি আর। কলকাতায় মাঝে মাঝে খুকির কথা মনে হতো সুকুমারের। স্টিমারেও ভেবেছে, না জানি মেয়েটি কেমন হয়েছে। মুখখানা মেয়েটির সুকুমারের মতনই, মোটেই চমকপ্রদক নয়, হয়তো আশাপ্রদ নয়। তবে কেন সুকুমার এত আশা করেছিল? দেখেনি কি সে যে জীবনের প্রতিটি জিনিসই যে অব্যাহত নিয়মে গড়ে ওঠে তাতে আশার কোনো স্থান নেই? মেয়েটি রিকেটে ধিকপিক করছে। সুকুমার তাকে কোলে নিল না। বড় বড় চোখ তুলে সুকুমারের দিকে তাকালো খুকি, হাসল। খুকির দাঁত কটা বেরিয়ে পড়েছে। সুকুমারের একটি দাঁতও দেখা যায়নি। দাঁতওয়ালা শিশুর এক নতুন শোভা দেখল সে। এই শোভা নাকি 2-1 ঘন্টার ভেতরেই খুকিকে সে যেন আর চায় না। সুকুমার এখানে একটু নিরিবিলি থাকতে এসেছে। দেশে বরাবরই সে নিজের বিমর্ষতা নিয়ে শান্ত হয়ে পড়ে থাকার জন্য চলে আসত। কেউ কোনো গোলমাল করবে না এখানে, সে কাউকে প্রশ্ন করবে না, কেউ কোনো উত্তর দেবে না। নদীর পাড়ের বড় বড় ঘাসের ভেতর কাশের শীষে বিমর্ষ বিকালবেলার মতো জীবন এখানে শান্ত, নরম, মধুর। এত রকম ছিল নাকি? কিন্তু 2 বছর আগে সে বিয়ে করেছে। তারপর থেকেই জীবনটা বদলে গেছে। খুকি সারাদিন বড্ড অস্থিরতা করল। নিজের জীবন ঢের অপরাধী, ঢের বিমুখ, ঢের অপারক। কিন্তু তাই নিয়ে সুকুমার এতদিন কাউকে ভারাক্রান্ত করতে যায়নি। আকাশের দিকে উধাও একটা ভারী বেলুনের মতো নিজের বোঝাও সে বুঝছিল না। সে কবিতা লিখতে নদীর পাড়ে গিয়ে বসত। একা একা সারাদিন সাইকেলে ঘুরে বেড়াত। কিন্তু বিয়ে করার পর থেকেই বেলুনটা নামছে যেন, নামছে নামছে, নেমে পড়ছে। কবিতা সে আর লিখছে না, অনেক দিন হয় থামিয়ে দিয়েছে। একটা বই পড়ার মতো প্রাণের স্বাদ এখনো রয়েছে তার। কিন্তু কোথায় সে বসবে, কোথায় বসে পড়বে, কতক্ষণ পড়া যাবে? ওরকম ধরনের পড়ে কোনো আনন্দ নেই। ঘরদোরের ব্যবস্থা বদলে গেছে। সুকুমারকে এখন অনেক দেবতার উপর নির্ভর করতে হচ্ছে। সুকুমারের বাবা, তিনি তবুও যদি প্রধান দেবতা হতেন। কিন্তু এ পরিবারের ভেতর সুকুমারের বাবার জায়গা আজকাল কোথাও যেন নেই। তিনি উপার্জন করছেন বটে, কিন্তু উপার্জন করছেন শুধু 60 টাকা, 70 টাকা, 80 টাকা। হয়তো আর বেশি দিন ওইটুকু ক্ষমতাও থাকবে না তার। আর কোনো ক্ষমতা তার নেই। সুকুমারের নিজের বয়সও 45-এর দিকে চলেছে। এই জটিল পরিবারের ভেতর অনেক জ্যাঠাখুড়োদের রাজ্যে অনেক আগেই
সে নিজেকে পরাস্ত বুঝতে পেরেছে। তারপর অনেক দিন ধরে সে চুপে চুপে লড়াই করে চলেছে, কিন্তু জেতা হলো না, হবেও না কোনোদিন। এই পরিবার থেকে নিজেকে খসিয়ে স্বাধীনতা, তাও হলো না। সে শুধু নিজেকে নানা দিক দিয়ে ঢের তৈরি করে গিয়েছে। ইউনিভার্সিটি থেকে উঁচু ডিগ্রি নিল, ঢের পড়াশোনা করল, লিখল খানিক, শিখল এই যে বিধ্বংস করার ক্ষমতা যাদের নেই তারা সেই আকাঙ্ক্ষা দিয়ে কি করবে। হৃদয়কে নম্র নরম করে নিতে শিখল তাই সুকুমার। সৈনিক জীবনও হয়তো তারই মতো। সৈন্যের মনের ভেতর যত বড় তুমুল সমুদ্রই থাকুক না কেন, ব্যারাকের প্রতিটা খুঁটিনাটি নিয়মই প্রতি মুহূর্তেই তাকে হিমের মতো জমিয়ে জমিয়ে গড়েছে। এই পরিবারের কর্তাদের নানা রকম অবিচার ও অন্যায়, তেমনি পরিবার দেবতাদের চোখের নিচে সুকুমারকে গভীর সহিষ্ণু অবিচল এক সৈনিক করে তুলেছে যেন। কোথায় সে বসবে, কোথায় সে পড়বে, কতটুকু সময় পাবে সে? তার স্ত্রী কোথায় থাকবে, তার মেয়ের কি হবে? ৮০টি টাকার জন্য বাবা কতদিন অফিসে যাবেন আর? এই সমস্ত প্রশ্নের উত্তর তার নিজের হাতে নেই আর। এই বিরাট জটিল পরিবার এই সব প্রশ্নের নিজের সুবিধা বুঝে সাধবে। এই ব্যারাকের এক বাধ্য সৈন্য সে, শুধু বাধ্য, আরও বাধ্য। বছরখানেক আগে তাই আর একবার কলকাতায় গিয়েছিল সুকুমার। ১ বছর চেষ্টা করে দেখল দেশের বাড়ির ব্যবস্থা থেকে দূরে কোথাও থাকতে পারা যায় কিনা। আজকে স্টিমারে সে খালি হাতে শূন্য মাথায় ফিরে এসেছে। বরাবরই তার নিজের একখানা কোঠা ছিল দেশের বাড়িতে। এসে দেখল সুকুমার এবার তার জন্য আর কোনো কোঠা নেই। তার বইগুলো প্রায়ই হারিয়ে গেছে। সেগুন কাঠের টেবিলটার জায়গায় একটা কেরোসিন টেবিল। আলমারিটা কোঠায় চলে গেছে। সারাদিন নির্মলা স্বামীকে বাতাস দিচ্ছে, কিন্তু সুকুমার জানে এই দরদটুকু শুধু আজকের দিনের জন্য। কাল হয়তো, আজ রাতেই নির্মলার যা হবে সুকুমারের তা ভালো লাগবে কি? চোখ বুজে সুকুমার একটু গুছিয়ে ভাবতে চেষ্টা করল। রাত যখন ২টো বেজেছে তখনও জীবনটাকে কোনো সম্বন্ধে বা প্রয়াসের উপর দাঁড় করাতে পারছিল না সুকুমার। কিসের জন্য প্রয়াস করবে সে? কি সংকল্প হবে তার? এই ভাবতে ভাবতে ভোরের বেলা সুকুমার জেগে উঠল। এই কথাই কি সে জীবন ভরে ভেবে আসেনি? কি সংকল্প হবে তার? কিসের জন্য সে প্রয়াস করবে? কিন্তু কল্পনার বুদবুদে, কিংবা কোনো একদিনকার ভালোবাসার কথা মনে করে, কিংবা সেই বই, কবিতা, সাইকেলের নিরিবিলি নিরবিচ্ছিন্ন শান্তির দিনগুলোর কথা ভেবে ভেবে সবই কি গুলিয়ে যায়নি সুকুমারের? সাইকেলটা আজও রয়েছে। ২-৪টে নাট খসে গেছে, পাম্পটা হারিয়ে গিয়েছিল, খানিকটা মেরামতেরও দরকার হয়েছে। অনেকটা সকাল সাইকেলটার পিছনে লেগে রইল। তারপর সেটাকে যখন তৈরি করা হয়ে গেছে তখন অনেক বেলা হয়ে গেছে। সুকুমার সাইকেলটা নিয়ে ঘাসের পথ দিয়ে তবু খানিকটা ঘুরে আসার জন্য চলছিল। নির্মলা ডাকল। সাইকেলটাকে একটা ঝাউ গাছের গুড়ির ওপর ঠেলে রেখে সুকুমার ফিরল। কিন্তু এত বেলা মাথায় করে কোথাও সে বেরুতে পারল না। আজকের দিনটাও কালকের মতো ফুরিয়ে গেছে। একটা বই পড়া দূরের কথা, সেই বই, কবিতার দিনগুলোর কথা ভালো করে ভাববার অবসরও সে পেল না। এমন আবহাওয়ায় আগেকার সেই জীবনের কোনো কিছুর গভীর আস্বাদের কথা ভাবতে যাওয়ারও কেন যে বিষম বেকুবি বলে মনে হয় আজ। নির্মলা একটু গভীর রাত করে এসে বললে, তুমি এই বিছানায় কেন?
সুকুমার উঠে বসল। তার নিজের নির্দিষ্ট খাটে সে চলে গেল। নির্মলা তাকে ফিরে ডাকল না আর। না, নির্মলার মনে না। সুকুমারের হৃদয়ে পৃথিবীতে কোথাও কোনো রঙের রসের ভাবের ফেনার ছন্নাংশ যেন নেই আজ আর। যে যার খাটে শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। পরদিন দুপুরবেলা নির্মলা যখন বোকা কথা বলছিল, একটা বোকা লোকের সঙ্গে সাইকেলটা হাতে নিয়ে সুকুমার ভাবছিল বিরাজের কথা। বিরাজকে বিয়ে করতে পারত সুকুমার। যদি করত, তাহলে বিরাজও হয় 2-4 মাস পরে সুকুমারের জন্য একটুও কেয়ার করত না। কিন্তু তবুও মেয়েটি অনেক চমৎকার কথা বলতে পারত, নানান রকম চালাক লোকের সঙ্গে। জামরুল গাছের ডালপালা বাতাসে ঝটপট করছে। দুপুরের চড়া রোদে বলতার প্রাণ অধীর হয়ে উঠেছে। ঝাউ গাছের শাখা পাতা আকাশের দিকে উড়ে চলেছে যেন। অনেকক্ষণ সাইকেলে সাইকেলে ঘুরল সুকুমার। সুকুমার ইচ্ছে করে জীবনকে অপচয় করে। কলকাতায় থাকতে সে ভেবেছিল দেশের বাড়িতে গিয়ে কিছু লিখবে। জীবনে অনেক কথা জমে গেছে। ধরো, এই পরিবারটা নিয়েই অনেক কথা লেখা, অনেক লিখবার রয়েছে। মন্তব্য, সমালোচনা, রং, হয়তো রক্তাক্তরার বাকি নেই কিছু আর। কিন্তু কোথায় বসে লিখবে সে? কতক্ষণ বসেই বা লিখতে দেবে? নিস্তব্ধ জায়গা বা সময় কেউ তাকে দেবে না। জীবনে যে এই 45 বছর ধরে এত কম প্রসব করল, এত বেশি নষ্ট হয়ে গেল, তা সুকুমারের শক্তির অভাবেও নয়, আকাঙ্ক্ষার তুচ্ছতার জন্যও নয়। এর সবই তার ছিল। কিন্তু জীবনে সে ঢের ভুল করেছে। জীবনের নিকটতম পছন্দগুলো তার ভালো হয়নি। বরাবর কবিতা, বই আর অক্লান্ত ঘুরে বেড়াবার স্বাদ, অগাধ যাযাবর ধারণাকে সে তার দেবতা মনে করেছে। লেখাকে, পাণ্ডুলিপি তৈরি করাকে দেবতা মনে করেছে সে তার। একটা দুঃসাধ্য পরিবারকেও দেবতা মনে করতে হয়েছে। জীবনের দেবতা যার এইসব, তার পক্ষে তাল সামলানো বড্ড শক্ত। কিন্তু তবুও সে চলছিল। সুকুমারের শেষ পছন্দগুলো নির্মলা আর খুকুন তার জীবনটাকে নিয়ে কাকের বাসা তৈরি করতে চলেছে। 7-8 দিন কেটে গেছে। কাকের বাসা তৈরি হচ্ছে শুধু নির্মলাকে নিয়ে, খুকুনকে নিয়ে। কোকিলকে যখন কাকের বাসা তৈরি করতে হয় না। রাত 11টার সময় ভেতরের বাড়ির থেকে ফিরে এসে নির্মলা মশারি গুঁজছিল। এখানে সে ঘুমোবে। সুকুমার অনেকদিন পরে আজ বাতি জ্বালিয়ে টেবিলে বসছিল। কিন্তু বাতি সরিয়ে দিতে হবে, না হলে নির্মলার চোখে লাগবে। লণ্ঠনটা হাতে করে সুকুমার চলে গেল। বাইরে বিরাট নক্ষত্রের রাত, বৈশাখের বিশাল আকাশ। সাইকেল নিয়ে একটা টহল দিয়ে আসতে ইচ্ছে করে। কিন্তু বেড়ার ওপাশে সুকুমারের সাড়া যদি না পায়, তাহলে নির্মলার ঘুম হবে না, সে ভয় কাতরে। সুকুমার অন্ধকারের ভেতর নিজের খাটের ওপর গিয়ে বসল। নির্মলা স্বামীকে ডাক দিয়ে বলল, কি করছো? এইবার শুয়ে পড়ছি নির্মলা। ঘুমোবে? না, এখন না। মশারি ফেলেছ? না। ফেলো না। কেন নির্মলা? তাহলে ঘুমিয়ে পড়বে। সুকুমার কিছুক্ষণ চুপ থেকে বললে, কিন্তু সারা রাত তো আমি জেগে থাকি না। কিন্তু এত তাড়াতাড়ি ঘুমোইও না। নির্মলা একটা অমায়িক শালিক পাখির মতো মাথা নেড়ে বলল, আগে আমি ঘুমিয়ে নি, তারপর তুমি ঘুমিও, বুঝলে? তারপর
একটা নিশ্চিন্ত শালিক পাখির মতো নিজের নীড়ের ভিতর ঘুমিয়ে পড়েছে সে। খুকুন ঘুমিয়েছে। এইসব নিয়ে সুকুমারের তো নীড়। খাটের উপর শুয়ে নরম নরম অন্ধকারের ভেতর খোলা জানলা দরজার স্নিগ্ধ বাতাসে যত ভাবা যায় তত মনে হয় এও বা মন্দ কি। যদি বাবার আশির ওপর নির্ভর না করে নিজেও অন্তত ৬০-৫০ গুছিয়ে আনত, পারত সুকুমার। কোনোদিনই কি তা সে পারবে? যদি পারত, তাহলে জীবন যে সংযম, নম্রতা, পরিতৃপ্তি ও ধৈর্য শিখিয়েছে, তাকে তা দিয়ে সে জীবনের মধু তৈরি করতে পারত নাকি? সে পড়তে পারত, লিখতে পারত, বই লিখতে পারত সে। রাত অনেকখানি টেনে গেছে। নির্মলা তার খাটের থেকে ডাক দিল। ওগো, সুকুমার বললে। বলো। জেগে আছো? আছি। ঘুমোওনি? ঘুমোয়নি তো। বাস্তবিক একটা সময় সুকুমার জেগেই ছিল। কোনো এক সংকল্পের কথা ভাবছিল সে, কোনো এক প্রয়াসের কথা, যার উপর জীবনকে দাঁড় করানো যেতে পারে। নির্মলা বলে, কিসের শব্দ হচ্ছে? শব্দ? মেজো কাকার আটচালার উপর অনেকক্ষণ ধরে একটা পেঁচা ডাকছিল। বাতাসে নিমগাছের ডালপালা নড়ছে। নদীর দিক থেকে জলপায়রার সাড়া পাওয়া যাচ্ছে। আরো দূরে বনমোরগের ডাক। রাতকে এরা নিবিড় করে তুলেছে নাকি? নিবিড় স্বপ্নময়। যখন বিরাজের ভালোবাসার কথা ভাবা যায়, কিংবা তারও আগে কোনো প্রণয়ের আবছায়ার কথা, কিংবা জীবনে যখন কোনো ভালোবাসা ছিল না, গভীর জ্যোৎস্না রাতে বনমুরগির ডাকে যখন বিছানা থেকে উঠে মাঠে মাঠে বেড়াত, ভালো লাগত একা। কিন্তু নির্মলা পাড়াগাঁয়ের কিছু বোঝে না। এমন জ্যোৎস্না রাত, গাছপালা, পাখি পাখালি, এই ঢেউ তাকে ভয়ে জাগিয়ে রাখে। নির্মলা সুকুমারকে ডাক দিয়ে বলল, ঘুমিও না। সুকুমার খাটের উপর উঠে বসল। জানালার ভিতর দিয়ে দূরে জ্যোৎস্নার মাঠ, বনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। নির্মলা বললে, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? সুকুমার বললে, কাছে আসবো নির্মলা? নির্মলা একটু ইতস্তত করে বললে, না। বউ ঘুমিয়ে পড়েছে। সুকুমার জেগে থাকলেই সে ঘুমোতে পারে। এইটুকু মাত্র ভরসা স্বামীর কাছ থেকে সে চায়। সুকুমারকে নিজের খাটের পাশে এনে বসবার কোনো প্রয়োজন নেই নির্মলার। রোজ রাতেই কয়েকবার স্বামীকে সে ডাকে। স্বামী তার খাটে জেগে কিনা। পাহারাওয়ালা অন্ধকারে ধাঁধা খেয়ে যেমন ডাকে, তেমনি একটা ভীতি বিহ্বলতার সঙ্গে। এই তার স্ত্রী এবং এই খুকুনের মা। কিন্তু তবুও এইসব দিয়েও নীড় গড়া যায়। শালিক বধূও তো অধিকাংশ সময়ই এমনই তর। যদি ৬০টা টাকা জোগাড় করতে পারত সুকুমার, ৫০টা টাকা। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন জীবনানন্দ দাশের লেখা গল্প চাকরি নেই। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।